19,000 যদি জেনুইন হয়, 19,000 পরিবার, তারা এতদিন ধরে প্রায় 16 সাল থেকে আজকে 24 সাল 8-9 বছর চাকরি করার পরে তাদের যদি চাকরি চলে যায়, টাকা ফেরত দিতে হয়। তারা বিবাহ করে ফেলেছে, তাদের সন্তান সন্ততি হয়ে গেছে, তাদের বাবা মারা তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তারা এই চাকরি রেখে ব্যাংক থেকে লোন নিয়েছে, বাড়ি করেছে, বোনের বিয়ে দিয়েছে, অনেক কাণ্ড করেছে। হ্যাঁ, ছেড়ে আবার করেছে। এবং এক্ষেত্রে আপনারা বলবেন যে তাহলে সবাই থাকুক, যে পেয়ে গেছে ভুল করে যদি পেয়ে গিয়ে থাকে, এত কোনো কথা হতে পারে না। আপনি কেন যোগ্য অযোগ্য বাছাই করবেন না? ডাল মে কুছ কালা হয় তো ডাল আর কালাকে আলাদা কেন করবেন না? কিন্তু দায়িত্ব এসএসসি এক তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার্টি, ইউনিয়ন গভর্নমেন্ট পার্টি, সিবিআই পার্টি, অসংখ্য সংগঠন, চাকরিজীবীদের সংগঠন, কর্মপ্রার্থী সংগঠন পার্টি, দে আর দ্য সেকেন্ডারি। আপনার কথাই তো এসএসসি শুনতে চাইছে বেশি করে চিফ জাস্টিসের বেঞ্চ। আমরা তো লয়ারকে বলতে পারি না, এটা তো আমাদের লিমিটেশন ক্রস করে যাবে। আমরা কেন এসএসসি লয়ারকে ডাইরেক্ট বলবো? সে কেন আমাদের কথা শুনবে? আমাদের কথা এসএসসি কে বলতে হবে থ্রু ইউ। সেগ্রিগেট যদি না করেন, এর পরবর্তীকালে আপনিও আপনার দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন। কলঙ্কের মধ্যে সচিব এসএসসিও যুক্ত থাকবে, বড় বার্গেনিং ইস্যু হবে। আমরা তো অযোগ্যদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, আগামীকালও থাকবে। আর যোগ্যদের চাকরি আপনি কেন খাবেন? এটার সঙ্গে এই রাজ্যের হাজার হাজার পরিবারের বিষয়, লক্ষ লক্ষ মানুষের বিষয় যুক্ত রয়েছে। আমরা তারপরে রিটার্ন মেলে বলি যে আছে তার সঙ্গে মিট করব, আমাদের বক্তব্য রেকর্ড করতে হবে গভর্নমেন্টকে। আমরা হ্যাপি, সচিব ছিলেন, তিনি আমাদের সঙ্গে 20 মিনিটের একটা শর্ট ডিসকাশন করেছেন। ওনার বলার কিছু নেই, শুনেছেন। ফাইনালি সচিব বলেছেন যে চেয়ারম্যান এলে জানাবো। 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীর যাদের ভাগ্য অনিশ্চিত হয়ে আছে, সেই বিষয়ে সুপ্রিম কোর্টে 2টো হিয়ারিং হয়েছে এবং এই হিয়ারিংয়ে মূল পার্টি হচ্ছে এসএসসি। তাদের রোলটাই সবচেয়ে বড় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এটা কেয়ারফুলি শুনছেন, হিয়ারিংটা নিচ্ছেন। দে আর ভেরি সিরিয়াস রিগার্ডিং দিস ইস্যু। তা আমরা লাইভ কোর্টের যে লাইভ হয় তাতে দেখেছি, আপনারাও মিডিয়া দেখিয়েছেন, যে ডাল মে কুছ কালা হয় না পুরা ডালই কালা হয়। এই যে বাক্যটা এসেছে, রেসপন্সিবিলিটি গোজ টু এসএসসি, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই দি এসএসসি। পিছনে পার্থর খেলা আছে, পিছনে ভাইপোর খেলা আছে, পিছনে তৃণমূলের চৌর্যবৃত্তি আছে। আমরা এসএসসির কাছে স্পষ্ট বলেছি যে আপনি এতগুলো 15-20 দিন সময় পেয়েছেন লাস্ট হিয়ারিং থেকে, নেক্সট হিয়ারিং 7 জানুয়ারি। আপনি যোগ্য অযোগ্য, আসল আর ভেজাল, আসল আর নকল, যোগ্যতায় মেধায় চাকরি পাওয়া আর টাকার বিনিময়ে চাকরি দেওয়া, এটাকে আলাদা করেছেন কিনা? এরা কিচ্ছু করেনি। কারণ এরা মমতা ব্যানার্জি যে শূন্য পদ তৈরি করেছিলেন চোরেদের বাঁচানোর জন্য, চোরেদের রানী, এই 6,000কে বাঁচাতে 19,000 সামথিং শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীকে কতল করতে চায়। বন্ধুরা শুনলেন আপনারা, বিরোধী দলনেতা তিনি কিন্তু এসএসসির যে সেক্রেটারি তার সাথেও কথা বলেছেন এবং তার পাশাপাশি তিনি প্রেস কনফারেন্সে পরিষ্কার জানালেন যে তিনি দাবি রেখেছেন যেন যোগ্য অযোগ্য সেগ্রিগেশন করা হয়, যাতে করে যারা যোগ্য আছে এই প্যানেলে তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়। তো বন্ধুরা, একটা কথা বলতেই হচ্ছে যে এই পরিস্থিতিতে বিরোধী দলনেতার যে ভূমিকা সেটা কিন্তু সত্যি ইতিবাচক বা সদর্থক বলে মনে হচ্ছে, কারণ তারা যোগ্যদের পক্ষে দাঁড়িয়েছেন, তারা অযোগ্যদের বিপক্ষে, এবং তারা যে
এই যে অতিরিক্ত যে প্যানেল তৈরি করা হয়েছিল যে ক্যাবিনেট মিটিংয়ে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন, যেটা নিয়ে অলরেডি আমাদের চিফ জাস্টিস তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন। তো সেই দিক থেকে দেখতে গেলে আপাতভাবে মনে হয় যে এই দিকটা তারা সদর্থক ভূমিকায় গ্রহণ করছেন। তবে পাশাপাশি কয়েকটা ছোট্ট জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে তোমরা সকলেই জানো যে বছর 8,000 স্কুল বন্ধ হয়ে গেল প্রাইমারি স্কুল পশ্চিমবঙ্গে, সে বছর কেন্দ্র সরকার একটি রিপোর্ট দিয়ে বলেছিল যে প্রাথমিক শিক্ষা নাকি পশ্চিমবঙ্গ প্রথম। তো বুঝতেই পারছো যে এখানে কিন্তু একটা পরিষ্কার গটাপের একটা গন্ধ রয়েছে, যেখানে 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, 10 বছর ধরে শিক্ষক নিয়োগ হচ্ছে না, সেখানে হঠাৎ করে কেন্দ্র সরকার বলে দিল যে প্রাথমিক শিক্ষায় পশ্চিমবঙ্গ প্রথম। আবার তোমরা যদি দেখো, যখন জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়লেন রেশন দুর্নীতিতে, ঠিক সেই সময়েই অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়ার পরপরই কেন্দ্র সরকার একটি রিপোর্ট দিয়ে জানালো যে রেশন বন্টনে নাকি পশ্চিমবঙ্গ প্রথম সারা দেশের মধ্যে। তার মানে তোমরা বুঝতে পারছো যে এই যে একটা গটাপের একটা ব্যাপার, এটাও কিন্তু প্যারালালি রয়েছে। যেমন তারা লোকসম্মুখে এটা দেখাচ্ছেন যে তারা যোগ্যদের পাশে আছেন, কিন্তু তাদের যে একটা ক্যারেক্টার সেটা কিন্তু এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে বেরিয়ে আসে। যেমন তোমরা আরও একটা বিষয় তোমরা দেখতে পারবে যে যখন কিনা পৌরসভা দুর্নীতি ধরা পড়লো, যে প্রচুর নিয়োগ দুর্নীতি হচ্ছে পৌরসভায়, তখন পৌরসভা সার্ভিসে অর্থাৎ পৌরসভাগুলোর মধ্যে যে পরিষেবা, সেই পৌরসভা পরিষেবায় কিন্তু আবার পশ্চিমবঙ্গ প্রথম, এইরকম একটা রিপোর্ট প্রকাশিত হয়। অর্থাৎ যখনই কোনো দুর্নীতি হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, তখন বিজেপির পক্ষ থেকে সেটা ড্যামেজ কন্ট্রোলে নেমে যাচ্ছে। এবার তোমরা বলতে পারো যে তাহলে এই এসএসসির ক্ষেত্রে কেন তারা এরকম বলছে? তারা তো সরাসরি তৃণমূলের বিরুদ্ধেই কথা বলছে বা তারা দুর্নীতির বিরুদ্ধেই কথা বলছে। হ্যাঁ, তারা কথা বলছে, কিন্তু এটা হতে পারে এমন যে বিষয়টা যেহেতু এখন পাবলিক হয়ে গিয়েছে, যেহেতু স্বয়ং সিজিআই এই বিষয়টা সমালোচনা করছেন, তাই তারাও আর কি একটা ডিফেন্সিভ পজিশনে থাকতে চাইছে। তারাও যা মানে এমন একটা পজিশন তৈরি করতে চাইছে যাতে মানুষ তাদের প্রতি আস্থা রাখে বা মানুষের প্রতি তারা আস্থা তৈরি করতে পারে। কিন্তু ভেতরে ভেতরে যে বিষয়টা তাদের মধ্যে চলে, এটা কিন্তু অজানা কারণ নেই। তো যাই হোক বন্ধুরা, তো এখন দেখা যাক গটাপ বা সেটিং যাই বলো না কেন, কারণ এর আগেও তোমরা দেখেছো যে সিবিআই যে তদন্ত করেছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সময়, মূলত সেই সময় তো ওএমআরটি উদ্ধার হয়। তো সেইটা যে তদন্ত করছিল সিবিআই, তখন বিচারপতিকে কিন্তু বারে বারে এই কথা বলতে হয়েছিল যে আমি টানেলের পিছনে কোনো আলো দেখতে পাচ্ছি না বা কোনো আশার আলো নেই, বা বিচারপতি একবার ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রীকে পর্যন্ত চিঠি লিখব, এবং তিনি এটাও বলেছিলেন যদি সিবিআই ব্যর্থ হয় তাহলে আমরা বিদেশের কোনো একটি বিখ্যাত সংস্থা তদন্তকারী তাদেরকে দায়িত্ব দিয়ে দেবো। অর্থাৎ এইরকম বিভিন্ন রকম হুঁশিয়ারি এবং ভয় দেখানোর পরে কার্যত সিবিআই কিছুটা অ্যাক্টিভ ভূমিকা পালন করে, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু তারা সেরকম অ্যাক্টিভ ভূমিকা পালন করেনি। তো সিবিআই আমরা সকলেই জানি সেন্ট্রাল এজেন্সি, এবং ইতিপূর্বে একজন বিচারপতি সিবিআইকে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি বলে উল্লেখ করেছেন, আপনারা জানেন। তো যাই হোক বন্ধুরা, নেগেটিভ দিক অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমাদের পজিটিভ দিকটাই ভাবতে হবে, এবং এই মুহূর্তে যেটা বিরোধী দলনেতা বললেন সেটার সঙ্গে অবশ্যই আমরা সকলেই সহমত হব। তো বন্ধুরা, দেখা যাক আগামী 7 তারিখে হিয়ারিংয়ে কী হয়। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।